সালামু আলাইকুম। হাসিনা এবং হাসিনার আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে ভারত। ভারত এখন চাচ্ছে হাসিনাকে বাদ দিয়ে অন্য কাউকে দলের প্রধান করে আওয়ামী লীগকে গঠন করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে নতুন কাউকে এনে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিটাকে আবার ফিরিয়ে আনার জন্য। তো সেখানে শেখ হাসিনা সেই প্ল্যানে নেই ভারতের। কারণ এখানে সবচেয়ে বড় কারণ যেটা শেখ হাসিনার বয়স হয়ে গেছে। শেখ হাসিনা চাইলেও আর রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। প্রথম হলো তার বয়স বাধা, দ্বিতীয়ত হলো ওনার বিরুদ্ধে যেসব মামলা আছে এগুলি মোকাবিলা করে উনি রাজনীতিতে ফিরে আসতে পারবেন স্বাভাবিক রাজনীতিতে, এটা আর সম্ভব না। কারণ একটা মানুষ হাজার হাজার বছর বাঁচবে না, শত বছরও বাঁচবে না। আর বেঁচে থাকলেও আপনি শারীরিক সেই সক্ষমতা আর থাকবে না। একটা দলকে পরিচালনা করা এটা খুবই কঠিন একটা ব্যাপার। এখানে বিশাল শ্রম দিতে হয়। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 ঘন্টা সময় দিতে হয়। তো একটা দল পরিচালনা করা বিশাল ব্যাপার। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে, সমর্থক আছে। এদের সাথে প্রতিনিয়ত বসা, আলোচনা করা, সময়সূচি নির্ধারণ করা, কর্মসূচি দেয়া, রাজনৈতিক কৌশল নির্ধারণ করা, ধাপে ধাপে বিভিন্ন সংগঠনের সাথে বসা। আওয়ামী লীগের অনেকগুলি সংগঠন আছে। যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে, শ্রমিক লীগ আছে, কৃষক লীগ আছে, এইভাবে অনেকগুলি দল আছে। এইভাবে এগুলিকে নির্বাচনে প্রতিনিধি, এদের নেতা নির্বাচন করা, এদেরকে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা, প্রতিদিন রুটিন মাফিক কাজ থাকে। এগুলি শেষ করতে দীর্ঘ সময় লেগে যায়। তো এটা শেখ হাসিনার পক্ষে সম্ভব হবে না। এটার একটা আভাসও দিয়েছিল গত কয়েক মাস আগে আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দিয়েছিল সজীব ওয়াজেদ জয়। সেখানে আল জাজিরা থেকে জানতে চাওয়া হয়েছিল শেখ হাসিনা কি আবার রাজনীতিতে ফিরবেন। তখন সজীব ওয়াজেদ জয় বলছেন যে রাজনীতিতে ফেরার সম্ভাবনা ওনার আর নেই। তাহলে বলছিল তাহলে কি ওনার রাজনীতির রীতি এখানেই শেষ? সজীব ওয়াজেদ জয় তখন বলছিল হ্যাঁ, ধরে নিতে পারেন এখানে ওনার রাজনীতির ইতি ঘটে গেছে। কারণ উনি যদি এই 24-এর বিপ্লব নাও ঘটতো, তারপরে এই টার্মের পর আর উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতেন না। তো অনেকগুলি কারণে আছে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরে না আসা। 1 নাম্বারটা হলো বয়স, সময়। 2 নাম্বারটা হলো ওনার বিরুদ্ধে 300-র উপরে শুধু 24-এর বিপ্লবের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের মামলায় আছে। অলরেডি একটাতে তো 25-এর 18ই নভেম্বর ফাঁসির দণ্ড দিয়েছে এবং অন্যগুলি চলমান আছে। তার বাহিরে ওনার বিরুদ্ধে দুর্নীতির অনেক মামলা আছে। এইভাবে ওনার বিরুদ্ধে 300-র উপর মামলা আছে। এই মামলা মোকদ্দমা এগুলি মোকাবিলা করতে করতে ওনার জীবন একটা পার হয়ে যাবে। উনি রাজনীতিতে কখন করবেন? শেখ হাসিনা আর বাংলাদেশেই ফিরে আসবেন না, এটা আমার হিসাবে বলতেছে। এবং শেখ রেহানারও বয়স হয়ে গেছে, উনি আর দলের এই মুহূর্তে দায়িত্ব নেবেন না। ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে, ওনারও সাজা হয়ে গেছে। শেখ হাসিনার শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার মেয়ে, শেখ রেহানার ছেলে, শেখ রেহানার মেয়ে, তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং রায় হয়ে গেছে। অলরেডি 3টা মামলা রায় হয়ে গেছে। তো আপাতত শেখ রেহানাও আসবেন না এই রাজনীতিতে। শেখ হাসিনার ছেলে মেয়ে, শেখ রেহানার ছেলে মেয়ে আসার সম্ভাবনা নেই। কারণ এই মুহূর্তে তাদেরকে আনলে আওয়ামী লীগের জন্য আরো বিপদ বাড়বে। আওয়ামী লীগ আরো প্রতিরোধের মুখে পড়বে, মানুষের ক্ষোভের মুখে পড়বে। কারণ সাধারণ মানুষ, কিছু মানুষ যদি মেনেও নেয়, শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে আসবে এটা মেনে নেবে না। শেখ হাসিনার বাহিরেও, শেখ রেহানার বাহিরেও যদি এই ফজলেনুর তাপস, পরশ, শেখ সেলিম, যদি এরাও কেউ আসে, এটা কেউ মেনে নেবে না। এরা আরো জনরোষে পড়বে। এদের উপর মানুষ যেভাবে ক্ষুব্ধ, মানুষের যে ক্ষোভ আছে এদের উপরে, গত 17 বছর এরা এই যে কুকর্মগুলি করছে, অপকর্মগুলি করছে, এতে মানুষের বিশাল ক্ষোভের তৈরি হয়েছে। এরা মানুষের ক্ষোভের মুখে পড়বে। এরা বাংলাদেশে ঢুকতে পারবে কিনা আগামী 20-30 বছরে, 50 বছরে, সেটারই নিশ্চয়তা নেই। কারণ তারা বাংলাদেশে ঢুকতে পারবে না, এটা তারা জানে। তারা যে কাজগুলি করছে, তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। এই মামলার ভার, এই অপকর্মের ভার, এগুলি নিয়ে তারা রাজনীতিতে ফিরে আসবে, এটা সম্ভাবনা খুবই কম। এই জন্য রাজনীতি যেন, আওয়ামী লীগের রাজনীতি যেন হারিয়ে না যায়। এখন যারা নেতৃত্ব দিতে পারেন, সাধারণ জনগণ যাদেরকে মেনে নিতে পারে, ঠিক বর্তমান
পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিবে না, দেশের মানুষ আবার রাস্তায় নেমে আসবে না আওয়ামী লীগের বিরুদ্ধে। ঠিক এরকম কিছু নেতৃত্ব বাছাই করছে ভারত, বাছাই করে তাদের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে যাচ্ছে। তাদের মাঝে একেবারে অন্যতম হলো সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এই যে শিরীন শারমিন চৌধুরীকে এপ্রিলের 7 তারিখে গ্রেপ্তার করলো, 12 তারিখে ওনাকে ছেড়ে দিল। এটা নিয়ে অনেক প্রশ্ন যাচ্ছে, অনেকে প্রশ্ন করছেন ওনাকে গ্রেপ্তারে কেন করলো, আবার এত দ্রুত তাকে ছেড়ে দিল কেন, এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে, এবং সেই 6টা মামলা হলো 24-এর বিপ্লবের হত্যা মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা। এগুলি সবগুলি আইসিটি আদালতে চলতেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে এই মামলাগুলি চলতেছে। তা এত গুরুতর মামলা যেখানে উনি আসামি, ওনাকে গ্রেপ্তার করে আবার ছেড়ে দিল। অবশ্যই পিছনে গল্প আছে, এটা এমনিতে গ্রেপ্তার করেনি এবং ওনাকে আবার জামিনও দেয়নি। এটার পিছনে বিশাল একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে ওনাকে জামিন দিয়েছে। সেটা হলো ওনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার রাজপথে ফিরিয়ে আনা, রাজনীতিতে ফিরিয়ে আনা, সেটাই করতেছে। পর্দার অন্তরালে যে খেলা চলতেছে সেটা হলো এটা ওনার নেতৃত্বে, এবং সেখানে সাবের হোসেন চৌধুরী থাকবেন। সাবের হোসেন চৌধুরীকে 5 আগস্টের পর 24-এ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে ওনাকে আরো দ্রুত জামিন দেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে ঠিক আমার এখন মনে নেই কয়টা মামলা হয়েছে, 6-7টা মামলা তো হয়েছে। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে একদিন ওনাকে রিমান্ডেও দেওয়া হয়েছে। ঠিক রিমান্ডে নিছে, রাতের বেলায় ওনার জামিন হয়ে গেছে, পরদিন ওনাকে আবার একেবারে দ্রুততার সাথে ওনাকে মুক্তি দিয়ে দিয়েছে, জামিন দিয়ে দিয়েছে, মুক্তি দিয়ে দিয়েছে। তো উনিও নিরপেক্ষ। তো ওনারা এই দুইজন যেহেতু মোটামুটি ক্লিন ইমেজের, ওনাদেরকে নিয়ে বিতর্ক খুব কম আছে দেশের ভিতরে, মানুষের মাঝে খুব কম আছে। শিরীন শারমিন চৌধুরী তো ওনার একটা অপরাধ ছিল, উনি আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগের স্পিকার ছিলেন। এছাড়া আর কোনো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে উনি গত 17 বছর জড়াননি। ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, ঘুষের অভিযোগ নেই, কারো উপর জোর জুলুম করার অভিযোগ নেই, এবং বিতর্কিত বক্তব্য দেয়া, কাউকে হেয় করে বক্তব্য দেয়া, কটাক্ষ করে বক্তব্য দেয়া, কোনো কটূক্তি করার, এগুলি কোনো অভিযোগ নেই। এক কথা হলো কোনো বিতর্ক নেই। ওনার অপরাধ শুধু উনি আওয়ামী লীগ করছেন, এবং শেখ হাসিনার 3বারের অবৈধ নির্বাচনে উনি এমপি হয়েছেন, এই ছাড়া আর ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ঠিক একইভাবে সাবের হোসেন চৌধুরীও গত 17 বছর আওয়ামী লীগের 3 টার্ম ক্ষমতায় ছিল। এই ক্ষমতা থাকাকালীন অবস্থায় উনি বিতর্কিত কোনো বক্তব্য দেননি, এবং উনি কোনো ধরনের দায়িত্বে ছিলেন না। এমপির বাহিরে উনি কোনো দায়িত্ব পাননি, মন্ত্রী পাননি। শুধু 24-এর 7 জানুয়ারি নির্বাচনের পর ওনাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাও উনি বেশি দিন সেখানে থাকতে পারেননি। ওনাকে বন পরিবেশ মন্ত্রী করা হয়, সেখানে তো বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি, এবং উনি কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম এবং কোনো ধরনের অপকর্মের সাথে উনিও জড়াননি। এই দুজনকে নেতৃত্বে আনার অর্থই হলো এটা যে ক্লিন ইমেজের হয়তো মানুষ গ্রহণ করবে, ওনাদের বিরুদ্ধে রাজপথে মানুষ আবার নেমে আসবে না। আওয়ামী লীগের উপর মানুষের যেমন ক্ষোভ আছে এখনো, মানুষ যেভাবে বিক্ষুব্ধ আওয়ামী লীগের উপর, ওনাদের উপর মানুষের এত ক্ষোভ থাকবে না। ওনারা নেতৃত্ব দিলে সাধারণ মানুষ এটাকে মেনে নিবে, সহজভাবে নিবে, এবং আওয়ামী লীগও তার রাজনীতি ফিরে পাবে। এই কৌশলে এখন সামনে অগ্রসর হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। এর বাহিরে বিকল্প কোনো পথ নেই আওয়ামী লীগকে রাজপথে ফিরে আনার, কারণ শেখ পরিবারকে কেউ মেনে নেবে না, এবং আর বাকি যারা আছেন তারা তো দেশই আসবেন না পলাতক, ওবায়দুল কাদের আসবেন না, জাহাঙ্গীর কবির নানক, অথবা আরো সিনিয়র যারা আছেন প্রেসিডিয়াম সদস্য, সবাই তো পলাতক, এবং সবার বিরুদ্ধে একাধিক মামলা আছে, এবং ওনাদের বিরুদ্ধে ব্যাপক বিতর্ক আছে। ওনাদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরাই মেনে নেবে না, আওয়ামী লীগের নেতা কর্মীরাই ওবায়দুল কাদেরকে মেনে নেবেন না, যদি জাহাঙ্গীর কবির নানককে করা হয় তাকে মেনে নেবে না, দলের এরকম সিনিয়র যারা মন্ত্রী ছিলেন তখন তারা মেনে নেবেন না, কারণ তাদের উপর ক্ষোভ আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের, ছাত্রলীগ, যুবলীগ, অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের, যে তারা গত 17 বছর দুর্নীতি করছেন, অপকর্ম করছেন, দলের জন্য কোনো কাজ করেননি। এই জন্য দলের আজকের এই পরিণতি ভোগ করতে হয়েছে। দলকে
শুধু সরকার ক্ষমতার থেকে যায়নি, দলটাও দেশ থেকে চলে গেছে পালিয়ে। এর জন্য সম্পূর্ণ দায়ী হলো দলের সিনিয়র নেতৃবৃন্দ। এজন্য তাদেরকে মেনে নিবে না। এবং ৫ই আগস্টের পর অনেক ভিডিও আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূলের কিছু সাক্ষাৎকার দিয়েছে, সেখানে সিনিয়র নেতৃবৃন্দের কাছে প্রতি ক্ষোভ জাগতে দেখা গেছে। যারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, দুর্নীতি করেছে, অবৈধভাবে সম্পদ অর্জন করছে, দেশের সম্পদ বিদেশে পাচার করছে, অপকর্ম করছে, আর সেই অপকর্মের ভার বইতে হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদেরকে। কারণ ৫ই আগস্টের পর তৃণমূলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তারা তো আর পালিয়ে যেতে পারেননি, ভারতে যেতে পারেননি, বিদেশে যেতে পারেননি, তাদের ভিসা ছিল না, তারা অঢেল সম্পদের মালিক ছিলেন না। যার কারণে তাদেরকে দেশেই থাকতে হয়েছে বাধ্য হয়ে, এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। এই জন্য তাদের ক্ষোভের মুখে বলবেন এসব সিনিয়র নেতৃবৃন্দ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।